বিসমিল্লাহির রহমানির রহিম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি তোমরা সবাই এই মহামারী করোনাকালীন সময়ে সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় এক প্রকার ভালোই আছি। তো বিগত দিনে দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বেশ কিছু ক্লাস আমি নিয়েছি। তো আশা করি ক্লাসগুলি তোমরা দেখেছো। আর আজ আমি তারই ধারাবাহিকতায় দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলার সাহিত্য, এই বাংলার সাহিত্যের গদ্যাংশ থেকে আমি একটি প্রবন্ধ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা এটি মনোযোগ সহকারে দেখবা এবং বোঝার চেষ্টা করবা। তো আজকের যে প্রবন্ধটি নিয়ে আমি আলোচনা করছি সে প্রবন্ধটি নাম হলো সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি। এর লেখক হলো বা প্রবন্ধকার হলো হায়াত মাহমুদ। হায়াত মাহমুদ হইল এই প্রবন্ধকার। তো এই গল্পটি নিয়েই তোমাদের সামনে আজকের যতটুকু সময় হয় ততটুকু আমি সবটা পারবো না, কারণ প্রবন্ধটি বেশ অনেক বড়। তো এটি ভাগ ভাগ করে পড়াতে হবে, তাই আমি এটি যতটুকু সম্ভব আমি আজকের এই প্রবন্ধটির প্রথম ক্লাসটাই নিচ্ছি। এরপর দ্বিতীয় তৃতীয় যে কয়টা ক্লাস লাগে আমি তোমাদের এটা নিব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি সাহিত্যের রূপ ও রীতি এ সম্পর্কে একটু পরে আসি। তো আগে একটু সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটির প্রবন্ধকার সম্পর্কে আমাদের, কারণ সাহিত্য যে কোনো গল্প কবিতা পড়াতে হলে তার কতগুলি ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতার ভিতরে একটা আছে, প্রথমেই আসে লেখক পরিচিতি। প্রবন্ধ বা গল্পটির নামের পরেই আসে লেখক পরিচিতি। লেখক পরিচিতি আলোচনা করার পরে আসে পাঠ পরিচিতি। এটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা। সাহিত্যের রূপ ও রীতি কী, কোত্থেকে এটি ল হয়েছে, তার একটু সংক্ষিপ্ত পরিচিতিটা আসে। এরপর আসে এর ভিতর কিছু কঠিন কঠিন শব্দ বা টিকা দেওয়া আছে। এগুলি আগে যদি জানা থাকে তাহলে গল্পটি বা প্রবন্ধটি তোমাকে পড়তে একটু সহজ হবে, বা এর কোথাও কোনো সমস্যা হলে এই শব্দার্থ টিকা দিয়ে তুমি সেটা বুঝতে সহজে পারবে। এই জন্য আগেই কতগুলি কঠিন শব্দ, অর্থ এবং টিকা জেনে নিতে হয়। এরপর মূল পাঠ এবং তার বিশ্লেষণ। এরপর এর থেকে প্রশ্নোত্তর। এগুলি জানা থাকলে আমার প্রশ্নোত্তরটা খুব সহজ হবে। তো এরই ধারাবাহিকতায় আমি আজকের লেখক পরিচিতি নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করছি। এই হায়াত মাহমুদ কে, তার কর্মজীবন, তার শিক্ষা জীবন ইত্যাদি নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করছি। হায়াত মাহমুদ 2রা জুলাই 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় মৌরিপাড়া গ্রামে বা মৌরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ভারতের হুগলি জেলায় 1939 সালে ভারতের হুগলি জেলার মৌরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা গ্যান্ডারিয়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা। তার পিতা মোহাম্মদ শমশের আলী এবং মাতা আমিনা খাতুন। হায়াত মাহমুদ ঢাকা সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে 1956 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। অর্থাৎ তিনি 1956 সালে এসএসসি পরীক্ষা পাশ করেন। সেন্ট গ্রেগরিজ, এটা পুরান ঢাকার একটা স্কুল, এখান থেকে তিনি এসএসসি পরীক্ষা পাশ করেন। 1958 সালে তৎকালীন কায়েদে আজম কলেজ, বর্তমানে সরকারি সোহরাওয়ার্দী কলেজ পুরান ঢাকায়, এখানে তিনি ভর্তি হন এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
বাংলা বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, অর্থাৎ অনার্স এবং মাস্টার্স পাশ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে। পরে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি ডিগ্রি অর্জন করছে কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয়। আর শিক্ষা জীবনে তাহলে এটা আমি পাইলাম এসএসসি সে কোথা থেকে পাশ করছে এবং অনার্স মাস্টার্স এবং ইন্টারমিডিয়েট কোথা থেকে পাশ করছে, অনার্স মাস্টার্স কোথা থেকে পাশ করছে এবং তিনি পিএইচডি ডিগ্রিও কোথা থেকে অর্জন করছেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা শেষ করে অবসর জীবনযাপন করছেন। কবিতা গল্প লেখা দিয়েই তার সাহিত্য জীবন শুরু হলেও পরবর্তীতে গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে তিনি খ্যাতি লাভ করেন। কবিতা তিনি শতাধিক গ্রন্থের রচয়িতা। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো, তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ এখানে যেগুলি বই দেওয়া আছে, এই গ্রন্থগুলি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, কারণ এখান থেকে এই গ্রন্থগুলি সম্পর্কে প্রশ্ন করা হয়। তার যেগুলি বিশেষ করে এখানে যে গ্রন্থগুলি আছে, স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, রবীন্দ্রনাথ, কিশোর জীবনী নজরুল ইসলাম, আবার প্রতিবার খেলা, নজরুল বাঙালি বলিয়া লজ্জা পাই, বাংলা লেখার নিয়মকানুন, কিশোর বাংলা অভিধান ইত্যাদি এই বইগুলি তিনি লিখেছেন। এছাড়াও তার অসংখ্য বই আরও আছে। সাহিত্য ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারও পান। বাংলা একাডেমি পুরস্কারে তিনি ভূষিত হন এই সাহিত্যের জন্য। এটাই ছিল লেখক পরিচিতি। এখন লেখক পরিচিতি থেকে যে প্রশ্নগুলি আসে সাধারণত, তিনি কোথায় কত সালে জন্মগ্রহণ করেন, তার শিক্ষা জীবন কোথায় কোথায় ছিল, তার শিক্ষা জীবনটা জানতে হবে, তার কর্মজীবন কোথায় ছিল বা তিনি কী কর্মজীবনে কী করেছেন, তার উল্লেখযোগ্য বইগুলি যেগুলি এখানে বিশেষ করে বইয়ে দেওয়া আছে, এই উল্লেখযোগ্য বইগুলি তার নাম জানতে হবে এবং তিনি কী কী পুরস্কারে সাহিত্যের জন্য, বিশেষ করে সাহিত্যের জন্য তিনি কী কী পুরস্কারে ভূষিত হয়েছেন বা পুরস্কার পেয়েছেন এবং কত সালে তিনি মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ এখানে উনি মৃত্যুবরণ করেননি, উনি এখনও জীবিত আছেন। তাহলে এই কয়টা বিষয়ের উপরে এখানে কিন্তু প্রশ্ন আসে। আমি বহুবার বলেছি যে বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্ন থেকে এখানে লেখক পরিচিতিতে প্রশ্নগুলি আসে। আর এগুলি খুব সহজ প্রশ্ন, এগুলো উত্তর দেওয়া খুব সহজ, কারণ এগুলি মনে থাকে। এগুলি মনে থাকার মতো প্রশ্ন উত্তর, এগুলি অবশ্যই মনে থাকবে। আর এখান থেকে প্রতিটা নম্বর পাওয়াও খুব সহজ। এরপর আসি আমি পাঠ পরিচিতি। আমি এই যে সাহিত্যের রূপ ও রীতি যে প্রবন্ধটি নিয়ে আলোচনা করব, এইটি একটু সংক্ষিপ্ত পরিচিতিটা আমাকে তোমাদের সামনে তুলে ধরতে হবে। তো এই সাহিত্যের রূপ ও রীতি এটা কি, এ সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিচয়। সাহিত্য নানা ধরনের। সাহিত্য বলতে আমরা এখানে কি বুঝি? সাহিত্য, যেহেতু সাহিত্যের রূপ আর রীতি, তাহলে সাহিত্যটা কি? সাহিত্য হলো যে কোনো বিষয়, বিশেষ করে আমি একেবারে সংক্ষেপে বলতেছি, যে কোনো বিষয়, বাংলা হোক, ইংরেজি হোক, সমাজবিজ্ঞান হোক, ইতিহাস হোক, পদার্থবিজ্ঞান হোক, রসায়ন হোক, সবই কিন্তু সাহিত্য। এক একটা বিষয়ের উপর এক একটা সাহিত্য, কোনটাকে সাহিত্য বলে। অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সবটাই কিন্তু পরিবেশ, আর এই পরিবেশটা নিয়েই কিন্তু সাহিত্য, পরিবেশটাই হলো সাহিত্য। এই সাহিত্যের কিছু রূপ আছে, আবার কিছু রীতিও আছে। কিছু রূপ রীতি থাকবে না, প্রতিটি জিনিসের একটা রূপ এবং একটা রীতি আছে। রসায়নের যে রূপ আর রীতি, পদার্থবিজ্ঞানের সেই রূপ রীতি নয়। সমাজবিজ্ঞানের যে রূপ রীতি, সেই রূপ রীতি জীববিজ্ঞানের নয়। এক একটা রূপ রীতি আলাদা আলাদা, প্রতিটি কিন্তু সাহিত্য, এক একটি রূপরীতি সম্পূর্ণ আলাদা। তাই এই সাহিত্যেরও, বিশেষ করে আমাদের বাংলা সাহিত্যের হোক আর যে সাহিত্যের হোক, সবগুলির একটা রূপ এবং রীতি থাকে। এজন্য এখানে বলা হয়েছে সাহিত্য নানা ধরনের।
অনেক রকম উদ্ভিদ নিয়ে যেমন বাগান, তেমনি বিভিন্ন রকম সৃষ্টিকর্ম নিয়ে সাহিত্য। একটা বাগানে কি এক জাতীয় গাছ থাকে? সেখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ থাকে। বিভিন্ন ধরনের গাছ যে বাগানে বপন করা হয়, তো এর সমন্বয় হয় একটা বাগান। তেমনি সাহিত্যের কিন্তু এরকম বিভিন্ন ধরন বা বিভিন্ন ধরনের রূপ আছে। এখানে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে অতি সংক্ষেপে বিচিত্র সাহিত্য রীতির পরিচয় আছে। এখানে কিন্তু এই সাহিত্যের রূপ ও রীতিতে এখানে এই সাহিত্যের সংক্ষিপ্ত একটা পরিচয় এখানে তুলে দেওয়া হয়েছে, বিশদ আকারে না, যতটুকু সম্ভব শ্রেণী হিসাবে যতটুকু সম্ভব ততটুকুই এখানে লেখক তুলে ধরেছে। যেমন কবিতা, সেটাও কিন্তু সাহিত্য, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি নিয়েই কিন্তু সাহিত্য জগৎ। এছাড়াও আরও কিছু আছে, এটা এখানে মূল বিষয় বলছে। যেরকম কবিতা, গল্প, প্রবন্ধ, ছোট গল্প, নাটক, উপন্যাস ইত্যাদি কিন্তু সাহিত্যের বিভিন্ন রূপ। আবার প্রত্যেকটির কিছু শাখা প্রশাখা আছে, প্রতিটি কিন্তু আবার শাখা প্রশাখাও আছে। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে সাহিত্যের এই সব রীতির পরিচয় পাওয়া যায়। কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি উপশিরোনামে লেখক প্রতিটির রীতির স্বরূপ চারিত্র এখানে তুলে ধরেছে। প্রবন্ধটি মূলত বাংলা ও বিশ্ব সাহিত্যের আলোকে সাহিত্যের রূপ ও রীতি ও বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেওয়া হয়। এটা কিন্তু বিশ্ব সাহিত্য, অর্থাৎ শুধু বাংলা সাহিত্যকে নিয়েই বিশ্বের যত সাহিত্য আছে সমস্ত সাহিত্যেরই একই ধারা, একই রূপ, একই রীতি, সেই সম্পর্কে উনি এখানে একটা ধারণা দিয়েছেন। তো যা স্থানীয় আন্তর্জাতিক সাহিত্য পাঠে আমাদের উৎসাহিত করবে। এই সাহিত্যের রূপরীতিটা যদি আমরা পাই, তাহলে বিশ্ব সাহিত্য, ইংরেজি সাহিত্য হোক আর অন্য কোনো ভাষায় সাহিত্য হোক, সে সাহিত্যগুলি সম্পর্কে আমাদের একটা ধারণা আসবে। আমরা মনে করতেছি যে না, বাংলা সাহিত্যে শুধু এই রূপ আর রীতিগুলি আছে, কিন্তু না, এটা বিশ্ব সাহিত্যে, অর্থাৎ সব ভাষার সাহিত্যেই কিন্তু এই রূপ আর রীতিগুলি বিদ্যমান। আচ্ছা, তাহলে আমাদের এখন গেল হলো পাঠ পরিচিতি। এরপর আমরা আসি এই প্রবন্ধটির কিছু উল্লেখযোগ্য কিছু একটু কঠিন কিছু শব্দের টিকা ও শব্দার্থ। এগুলি আমি আগে একটু গল্পটি বা প্রবন্ধটি মূল পাঠের আগে আমি যদি শব্দ আর টিকা এগুলি সম্পর্কে একটু ধারণা দিই, তাহলে এগুলি ধারণাটা দিই অথবা নেই, তাহলে আমাকে মূল পাঠটা বুঝতে সহজ হবে। কারণ একটা পথ যখন চলব, তখন সেই পথটা চলার আগে যদি ওই পথটা সম্পর্কে একটু আমার ধারণা থাকে যে এই পথের ভিতর কোথাও ভাঙা রাস্তা আছে, কোথাও সাঁকো আছে, কোথাও উঁচু নিচু আছে, তাহলে আমি সেইভাবে কিন্তু সাবধান হয়ে যাব পথটা চলার আগেই, যেখানে আমি এই ধরনের সমস্যার সম্মুখীন হব। তাহলে আমি সেভাবে সেই সাবধানতা অবলম্বন করে সেগুলি আমি চলব। তেমনি মূল পাঠের আগে যদি আমি শব্দ অর্থ টিকাগুলি সম্পর্কে একটু ধারণা বা বুঝ নিতে পারি, তাহলে আমি কিন্তু ওই মূল প্রবন্ধটা পড়তে সহজ হবে আমার কাছে এবং বুঝতে সহজ হবে। তাই আমি একটু আগে যে কিছু কিছু শব্দ এখানে যেমন আছে, সে শব্দগুলি একটু আমি আলোচনা করে নিলে তোমাদের জন্য একটু বুঝতে সহজ হবে। তাহলে এখানে আমি আগে আসি শব্দার্থ টিকা।
শব্দার্থ ও এই টিকা। এখানে কিছু কিছু শব্দের বেশ কিছু অনেকগুলি শব্দার্থ টিকা দেওয়া আছে। দেওয়া আছে মেঘনাদ বধ কাব্য। এখানে একটা আছে, হ্যাঁ, মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্যটা এই বা প্রবন্ধটার ভিতরে এই শব্দটি আছে। তো এই মেঘনাদ বধ কাব্যটা কি? মেঘনাদ বধ কাব্যটা কি এ সম্পর্কে আমি একটু, কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত রচিত আধুনিক বাংলা মহাকাব্য। হ্যাঁ, কত হয়েছে সময়? আচ্ছা, তাহলে এটা হলো কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত রচিত আধুনিক বাংলা একটা মহাকাব্য। এটা মেঘনাদ বধ হলেও মাইকেল মধুসূদন দত্ত রচিত কি একটা মহাকাব্য। এরপর দেখো আবার আছে রামায়ণ। রামায়ণটা কি দেখো, রামায়ণটা কি? রামায়ণ হচ্ছে প্রাচীন ভারতবর্ষের রচিত মহাকাব্য। প্রাচীন ভারতবর্ষের রচিত মহাকাব্য। এরপর আছে দেখো মহাভারত। মহাভারতটা কি? মহাভারতটা হইল প্রাচীন ভারতবর্ষের রচিত মহাকাব্য। প্রাচীন ভারতবর্ষের রচিত মহাকাব্য। এভাবে বেশ কিছু শব্দ অর্থ এখানে বইয়ের ভিতরে দেওয়া আছে, যেগুলি তোমরা আমি এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে হয়তো আগাইতে পারবো না। এগুলি এখান থেকে তোমরা একটু শব্দ অর্থ বা টিকাগুলি পড়ে নিলে তোমাদের কাছে অতিটা সহজ হবে। হ্যাঁ, এরপর আমাদের যেটা ছিল মূল পাঠ। আমরা একটু মূল পাঠে যতটুকু পারি চলে যাই। তো সাহিত্যের বিশাল পরিধি একটি বিষয়। সাহিত্যের একটা বিশাল পরিধি আছে, একটা এর স্থান আছে। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলতে যেটা বুঝি, কিন্তু বিচারের সময়ে গদ্য পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। কোনটা আমরা পদ্য, গদ্য, গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা ইত্যাদিকে আমরা সাধারণত বুঝি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, তারপর ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা, তো ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে। রীতিটা হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে, সে বিষয়ে পর্যবেক্ষণ আলোচনা। তো এখানে দেখো সাহিত্যের রূপগুলি যখন আসতেছে, তখন আমরা প্রথমে দেখি সাহিত্যের একটা কি আছে, যেমন দেওয়া আছে এই যে এক নম্বর দেওয়া আছে কবিতা। কবিতাটা কি? এটা একটা কিন্তু সাহিত্যের রূপ। এরপর আমাদের দেওয়া আছে নাটক। এটাও কিন্তু একটা সাহিত্যের রূপ। এরপর আসি আমরা ছোট গল্প। ছোট গল্প। এরপরে আমরা আসি, দেখো উপন্যাস। উপন্যাস। এরপরে আমরা আসি কি
প্রবন্ধ, প্রবন্ধ। হ্যাঁ, তো এগুলি দেখো, কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, এগুলি আমরা সাহিত্যের সাধারণত রূপকে বুঝি। এখন এক একটা বিশ্লেষণ করতে গেলে আমরা দেখো এখানে কবিতাটা কি, নাটকটা কি, বা কিভাবে এর গঠন বা রীতি বা রূপ হয়েছে, ছোট গল্পটা কি, উপন্যাসটা কি, প্রবন্ধটা কি, এ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত আলোচনা করতে হচ্ছে। যেমন তুমি দেখো এখন কবিতা নিয়ে একটু আমি আলোচনা করছি। আচ্ছা, কবিতাটা দেখো, ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে, ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ মিলিয়ে মিলিয়ে একটা বাক্য যখন শেষ হবে এবং সেই বাক্যটার প্রতিটি শব্দের সাথে একটা মিল থাকবে, একটা শব্দের সাথে আর একটা শব্দের মিল থাকবে, এরকম মিলিয়ে মিলিয়ে শব্দ বসিয়ে শব্দের ওই শেষ দিয়ে আবার এদিকে শুরু করে আবার ওই শব্দের শেষে একটা মিল থাকতে হবে। এভাবে ছন্দবদ্ধ অর্থাৎ গদ্যে পদ্যে অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা বলি কবিতা। তাকে আমরা কি বলি? কবিতা। কবিতার প্রধান দুটি রূপভেদ হলো মহাকাব্য ও গীত। গীতি কবিতা। তো কবিতার দুইটি, এক নম্বরে হইল মহাকাব্য, আর দুই নম্বরটা ছিল কি? গীতি, গীতি কবিতা না, গীতি কবিতা। এই কবিতার কিন্তু আবার এই দুইটা রূপ আছে। একটা হইলো কবিতার প্রধান দুইটি রূপভেদ হলো, একটা হইলো কি মহাকাব্য আর একটা হলো গীতি কবিতা। এটা কিন্তু ছন্দবদ্ধ ভাষায় কিন্তু লেখা হয়। মহাকাব্য এবং গীতি কবিতাগুলি ছন্দবদ্ধ ভাষায় কবিতার মতোই লেখা হয়। এর দুইটা রূপভেদ আছে। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। কে এই মহাকাব্যের বাংলা ভাষার মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তার যেমন মেঘনাদ বধ কাব্যটার কথা বলা হয়েছে, মেঘনাদ বধ মহাকাব্য, এটা কিন্তু তিনি লিখেছেন। কে? মাইকেল মধুসূদন দত্ত, তিনি লিখেছেন এইটা। তো আচ্ছা, তো আমি আজকের এই কবিতাটা থেকে সংক্ষিপ্ত এটুকু পর্যন্ত আলোচনা করতে পেরেছি। এরপর পরবর্তী ক্লাসে আমি এই কবিতাটা থেকে বিশদ আলোচনা এবং নাটক থেকে পরবর্তী ক্লাসে নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ এর থেকে আমি আলোচনা করব বলে আজকের মতো এখানে আমি তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা যতটুকু পড়াইছি এটুকু একটু মনোযোগ সহকারে পড়বা এবং বোঝার চেষ্টা করবা। এবারে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।